অনেক আলোচনা সমালোচনা, তীব্র সমালোচনার রোষানলে পড়ে সরকার অবশেষে সিদ্ধান্ত নিতে চলেছে হামের টিকা কেন কেনা হয়নি, কেন সেখানে অর্থ বরাদ্দ করা হয়নি, কেন দেশকে মহামারীর দিকে ঠেলে দেয়া হলো, সেই ব্যাপারে সরকার তদন্ত করবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার তদন্ত করে সত্যিকার আসামিকে কি বের করবে, বের করে তাকে কি শাস্তির মুখোমুখি করবে? সেই প্রশ্নের উত্তর এখনো ধোঁয়াশা। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এই তদন্ত হবে। স্বাস্থ্য উপদেষ্টাও সেটা বলেছেন, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্য আমাদেরকে কনফিউজ করেছে। এরই মাঝে গতকালকে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এই হামের টিকা নিয়ে, সেটাও বিভ্রান্তি তৈরি করবে এবং এই তদন্ত প্রক্রিয়া সঠিক দিকে চলবে বলে মনে হয় না। এরই মাঝে রাজশাহী থেকে এসেছে ভয়াবহ খবর। রাজশাহীতে মৃত্যুর হার সব থেকে বেশি, সেটা নিয়েও খবর করেছে দৈনিক পত্রিকা। চলুন, কি হচ্ছে প্রফেসর ইউনূসের এই হাম কেলেঙ্কারি নিয়ে? অবশেষে তদন্ত যদি হয় তাহলে সেই তদন্তে কি বেরিয়ে আসবে নূরজাহান বেগম, প্রফেসর ইউনূসরা এর জন্য দায়ী এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম হামের টিকা কেন কেনা হয়নি সেই তদন্ত করতে চলেছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন এই তথ্য, স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন এই তথ্য। তথ্য উপদেষ্টা কি বলছেন দেখুন, কালের কণ্ঠের এই শিরোনামটা। তিনি বলছেন, হামের টিকা কেন কেনা হয়নি তদন্তে কমিটি হবে। সেখানে বলা হচ্ছে যে কেন কেনা হয়নি তার কমিটি করার প্রক্রিয়া চলছে। তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন আন্তর্জাতিক ও দেশীয় সমন্বয় করে এটি করা হবে। তার মানে আন্তর্জাতিক পর্যায়ের লোকজনকেও রাখা হবে। এটা একটা ভালো ব্যাপার, কারণ হচ্ছে যে ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু দিক থেকে তথ্য আসছে, অভিযোগ আসছে প্রফেসর ইউনূসকে ইউনিসেফের তরফ থেকে অন্তত 3 থেকে 4 বার সতর্ক করার পরেও তার সরকার টিকা কেনেনি, টিকা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ কিছু কিছু গণ্ডমূর্খ প্রফেসর ইউনূসের আমলের এই ব্যর্থতা ধামাচাপা দিতে কিংবা তাদের ব্যর্থতা কমাতে টেকনিক্যালি ওই ফ্যাসিস্টের ঘাড়ে গিয়ে কামড় বসানোর চেষ্টা করছে, কারণ ওটা খুব সহজ ওয়ে। এই দৃশ্যগুলো যখন দেখছি আমরা, তখন আমরা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যও দেখে নিতে পারি। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, টিকা নিয়ে অব্যবস্থাপনা, সংকট কাটলে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা আরেকটু ব্রিফ করে বলেছেন যে হামের এই মহামারীর সংকটটা কেটে গেলে তারপরে মন্ত্রণালয় থেকে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। যেটাই হোক না কেন, কমিটি যদি হয় এবং সত্যিকার কারণ অনুসন্ধান করে বের করে আনা হয়, তাহলে সেটা একটা সুখকর ব্যাপার। এদিকে এই কথা যখন স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, তখন প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা কি বলছেন, স্বাস্থ্য বিষয়ক উপদেশ বিশেষ সহকারী, তিনি কি বলছেন সেটা খুব মজার। এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, আওয়ামী লীগের শাসন আমলে ডেটা টেম্পারিং এর মাধ্যমে টিকাদানের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। 2020 সালে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য সত্য নয়, উল্টো টিকার আওতার বাইরে ছিল অনেক শিশু। এই ন্যারেটিভগুলো তৈরি করে আদতে লাভটা কি হচ্ছে? কারণ আওয়ামী লীগ আমলের সমস্ত কর্মকাণ্ড যদি ভুল হয়, সব কিছুতে যদি ব্যর্থতা থাকে, আমি ধরে নিলাম পদ্মা সেতু করেনি, কর্ণফুলী টাওয়ার করেনি, টানেল করেনি, এইদিকে কি বলবো, মেট্রো রেল করেনি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেনি, কোনো কিছু করেনি, সারা দেশে 4 লেন 8 লেনের সড়ক করেনি, কোনো কিছু করেনি, সব টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেনি, তার পুরো টাকা মেরে দিয়েছে, সব মেনে নিলাম। কিন্তু একটা কথা মানার কোনো উপায় নেই, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের 15.5 বছর, বিশেষ করে শেষ পর্যন্ত বাংলাদেশ টিকা দান কর্মসূচিতে বিশ্বের মধ্যে অন্যতম একটা আইকনিক জায়গায় গিয়েছিল। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সহ সবাই স্বীকৃতি দিয়েছে। টিকাদানে যে সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যকে আপনি এইভাবে
ন্যারেটিভ দাঁড় করিয়ে ম্লান করতে পারবেন না। আপনার এই ম্লান করতে যাওয়া দরকার কি? দরকার কি এটা যে প্রফেসর ইউনূস সরকারকে সেভ করতে হবে? প্রফেসর ইউনূস সরকারকে সেভ করে লাভ কি? সেভ করতে হলে ওপেন করেন, মানে আপনি যদি মনে করেন যে প্রফেসর ইউনূস সরকারের কোনো দায় দেখা হবে না, ইন্ডেমনিটি দেওয়া হবে, বলে দেন যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে ভুল কিংবা দায় তার জন্য ইন্ডেমনিটি দেওয়া হলো। এটা তো খুব সহজ, বলে দিলে একটা আইন তৈরি করলেই হয়ে গেল। কেউ আদালতে গিয়ে কোথাও গিয়ে কোনো অভিযোগ করতে পারবে না, আজীবনে কেউ পারবে না। সেটা বলে দেওয়াটা অনেক সহজ, কিন্তু এইভাবে স্বাস্থ্যমন্ত্রী কখনো বলছেন যে আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্টের, আওয়ামী লীগ তো না, ফ্যাসিস্টের আমলে ব্যর্থতার কারণে এই টিকার আজকে এই অবস্থা। কখনো বলছেন যে বিগত 2 সরকারের ব্যর্থতার কারণে এটা হয়েছে। এই যে পাইকারি দরে সস্তা জনপ্রিয় কথা বলা, এই বক্তব্যগুলো থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবো আমরা তত বেশি মঙ্গল। কারণ সমকাল তার প্রতিবেদনে দিচ্ছে, দেখেন সমকাল যে নিউজ করেছে সেখানে বলছে, দেখে নিন, সেখানে বলছে যে রাজশাহীতে মারা গেছে 79 শিশু। রাজশাহীতে ভয়াবহ অবস্থা, রাজশাহীতে এই মহামারী সব থেকে প্রকোপ আকার ধারণ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে সব থেকে বেশি মৃত্যু এবং মানে আক্রান্তর সংখ্যা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এই যে তথ্যগুলো গণমাধ্যমে একের পর এক এবং গণমাধ্যমগুলো এত বিশাল বিশাল রিপোর্ট করছে, সেগুলোর কি কোনোই মূল্য নেই? এত হতাশার পরেও আশার কথা হচ্ছে সরকার অন্তত জানালো যে তারা তদন্ত কমিটি করবে। এখন দেখার বিষয় যে তদন্ত কমিটি প্রফেসর ইউনূসের দোষ বের করে নাকি ফ্যাসিস্ট সরকারের দোষ বের করে, যে এই মানে মহামারী মূলত ফ্যাসিস্ট সরকার তৈরি করে গেছে, তাদের আমলে টিকা দেওয়া হয়নি। প্রফেসর ইউনূস 1 গাদা টিকা দিয়েছে, প্রয়োজনে 3 ডোজের জায়গায় 6 ডোজ দিয়েছে, দিয়েও এই মহামারী ঠেকাতে পারেনি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। সাদা চোখে খবরটা হলো এনসিপির নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত, আলোচিত, সমালোচিত সাবেক উপদেষ্টা, ডাকসাইট উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি দক্ষিণ কোরিয়া গেছেন। এটা হলো সাদা সিধে খবর, কিন্তু খবরের ভেতরে আরো একটা খবর আছে, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তিনি কি খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে দক্ষিণ কোরিয়া গেছেন কিনা? যদিও এবার এয়ারপোর্টে তিনি আর ম্যাগাজিন নিয়ে যান নাই, অস্ট্রেলিয়ান ম্যাগাজিন এবার তাকে সাথে নিয়েছেন, এরকম কোনো খবর আমাদের কাছে নাই। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে তিনি তার বৈধ আগ্নেয়াস্ত্রী ম্যাগাজিনটা এয়ারপোর্টে নিয়ে ধরা খান এবং সেই ম্যাগাজিনটা আবার তার ব্যক্তিগত স্টাফ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, যেটা এটাও অবৈধ। যাক, খবরটা, ওই সাদা চোখের খবরটা আগে একটু আপনারা শোনেন। যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে উনি গেছেন, মানবাধিকার সম্মেলনে, যেখানে তাদের সরকারের সময় বাংলাদেশের মানবাধিকার এই বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার 10 মে রাত 11টার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসিন আরাফাত। তিনি জানান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছেন আসিফ। ইয়াসিন আরাফাত আরো জানান যে বিশ্ব মানবাধিকার শহর ফোরাম 2026 সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার ওয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন। আমি জানি না ওখানে কোন টাইপের বাংলাদেশের প্রবাসীরা তার সাথে মত বিনিময় করবে, আবার কোনো অন্য ঘটনা কিছু ঘটে কিনা। এছাড়া এনসিপি ডায়ামপুরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী 19 মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। খবরের ভেতরের খবরটায় যাচ্ছি, আরো একটা প্রশ্ন তুলি। এই যে ভদ্রলোক দক্ষিণ কোরিয়া সফরে গেলেন, এই মানবাধিকার শহর ফোরাম না কি যেন একটা অনুষ্ঠান, এটা কি তার ক্ষমতায় থাকার সময়ে প্লট করা কোনো একটি আমন্ত্রণ কিনা? কারণ এনসিপিতে এরকম আমন্ত্রণ এসছে, এনসিপিকে এই আমন্ত্রণ দিয়েছে বিশ্ব কমিউনিটির কেউ। আমাদের কাছে কোথায় যেন একটু খটকা লাগে। মূল খবরটা হলো বিশ্বস্ত সূত্রের খবর। সেদিন রাত্রেই আমরা জানতে পেরেছি
যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব সহজে বিমানবন্দর পার হননি। সাধারণত যে সময়টা লাগে একটা ইমিগ্রেশনে, তার চেয়ে অনেক বেশি সময় তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে যখন পুরোপুরি ক্লিয়ারেন্স পাওয়া গেছে, তারপরে তাকে যেতে দেওয়া হয়েছে। মানে তাকে যেতে দেওয়া হবে কিনা এই নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি ছিল, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলেন। আপনাদের মনে আছে আদিলুর রহমান শুভকে দীর্ঘ একটা সময় আটকে রাখা হয়েছিল, এবং আমাদেরকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মুনি বলেছেন যে তিনি শুনতে পেরেছেন যে কিছু কিছু উপদেষ্টার, মানে ইউনূস আমলের কিছু কিছু উপদেষ্টার দেশের বাইরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশনের খবর আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেই তালিকায় ছিলেন, এবং শেষ পর্যন্ত নানান দেন দরবারের পরিপ্রেক্ষিতে, মানে সে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গিয়েছে এবং ইমিগ্রেশন তাকে প্রথম ধাক্কায় তাকে ইমিগ্রেশন পার হতে দেয়নি। তারপর নানান পর্যায়ে কথাবার্তা ইন্টারফেয়ারের পর তিনি ফিরে আসবেন 19 মে, এই নিশ্চয়তার পরে তাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।